সুপ্রভাত আমার প্রিয় ছাত্রছাত্রী। আর্টস ম্যাগনেট বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের স্বাগতম। তো প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা এবছর ক্লাস 11-এ পড়ছো, তো তোমাদের ক্লাস 11-এর প্রথম সেমিস্টারের প্রথম কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এটা তোমাদের কিন্তু প্রথম কবিতা। তারপর আছে সাম্যবাদী, তারপর আরও তোমাদের আছে, গদ্য আছে। তো তোমাদের কিন্তু ক্লাস 11-এর প্রথম কবিতা কিন্তু বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। লিখেছেন কে? আমাদের মাইকেল মধুসূদন দত্ত। আচ্ছা, তো তোমরা কিন্তু অনেকেই হয়তো পড়া শুরু করেছো বা বিদ্যাসাগর কবিতাটা পড়ে নিয়েছো। তো বিদ্যাসাগর কবিতাটা পড়ার, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটা পড়ার আগে তোমাদের কিন্তু কিছু জিনিস জেনে রাখার দরকার। তো এই যে মধুকবি আমাদের যে বিদ্যাসাগর কবিতাটা লিখছেন, তো এই কেন লিখছেন তিনি, বা কোন ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি এই কবিতাটা লিখছেন? হঠাৎ তো করে কোনো কবি, আমরা জানি সাহিত্য হচ্ছে সমাজের দর্পণ, সমাজে যেগুলো ফুটে ওঠে সেটাই কবি তার লেখনীর আকারে সাহিত্যে ফুটিয়ে তোলেন। অর্থাৎ কোনো একটা সমাজের কিছু ঘটছে বা কবির জীবনের কিছু ঘটনাকে বা নিজের জীবনে যে ঘটনাগুলো ঘটছে সেইগুলোকে সাহিত্যে উদ্ভাসিত করেন, বা এক্সট্রা এক্সট্রা যে সমস্ত জিনিস তার ওনারা পান সেগুলো কিন্তু সাহিত্যের মাধ্যমে ফুটিয়ে তোলেন। তো মধুকবি আমাদের কবিতাটা লিখছেন একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে। কোন প্রেক্ষাপটে দাঁড়িয়ে? আমাদের মাইকেল মধুসূদন দত্ত 1862 খ্রিস্টাব্দে তিনি যান পড়াশোনার উদ্দেশ্যে। তিনি কিন্তু বিদেশে যান এবং সেখানেই এবার 1862 খ্রিস্টাব্দে তিনি যখন বিদেশে যান, সেখানে তিনি নানা রকম সমস্যার মধ্যে কিন্তু জড়িয়ে পড়েন। তো তার মধ্যে একটা অন্যতম সমস্যা হচ্ছে কিন্তু আর্থিক সমস্যা। তো এই আর্থিক সমস্যার মধ্যে দিয়ে তিনি যখন জড়িয়ে পড়ছেন, তো তারপরও তো আর্থিক সমস্যার মধ্যে তিনি যখন জড়িয়ে পড়ছেন, তো তাকে আর্থিক দিক থেকে বা কোনো একটা সাহায্যকারী হিসেবে আমরা দেখো, যখন আমরা কোনো কিছুর মধ্যে যখন জড়িয়ে পড়ি বা কোনো একটা ঘটনার মধ্যে আটকে পড়ি বা কোনো একটা সমস্যা বা প্রবলেমের মধ্যে ফেঁসে যাই, তখন কিন্তু আমাদের যে আপনজন, সে তোমার মা বাবা, ফ্যামিলির লোক, বন্ধু বান্ধব, যেই হোক না কেন, আমরা কিন্তু তাদের শরণাপন্ন হয়। তো সেক্ষেত্রে আমাদের মধুকবি তার আর্থিক অনটন বলো বা নানা রকম প্রবলেমের মধ্যেই বলো না কেন, বিদ্যাসাগরের কাছে কিন্তু সেই আর্থিক সমস্যা হিসেবে কিন্তু চিঠি লেখেন। তো বিদ্যাসাগর আমরা জানি একটা মহিমান্বিত পুরুষ বা আমাদের সকলের নমস্য একজন মানুষ। তিনি কিন্তু মধুকবিকে সাহায্য করেছেন। তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে মধুকবি 1865 খ্রিস্টাব্দে ফ্রান্সে বসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটা কিন্তু লিখেছেন। আচ্ছা, এই কবিতাটা যখন লিখলেন 1865 খ্রিস্টাব্দে ফ্রান্সে বসে, তো এই কবিতাটা প্রকাশিত হয় তার চতুর্দশপদী কাব্যগ্রন্থে 1866 খ্রিস্টাব্দে আছে কিন্তু। তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটা নেওয়া হয়েছে কোন কাব্যগ্রন্থ থেকে? মধুকবির চতুর্দশপদী কবিতাবলী থেকে। কত সালে প্রকাশিত হয়? 1866 খ্রিস্টাব্দে। কত সংখ্যক? 86 সংখ্যক। কত সংখ্যক? 86 সংখ্যক কাব্যগ্রন্থ, 86 সংখ্যক থেকে কিন্তু আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটা কিন্তু নেওয়া হয়। তো আর এই সমস্ত দিক থেকে কবিতাটা লেখা হয়, তারপর প্রকাশিত হয়। তো এবার আমরা কিন্তু মূল কবিতা এবার চলে আসি। আচ্ছা দেখো, বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি, সেই জানে মনে দিন যে দিনের বন্ধু। অর্থাৎ মধুকবি কি বলছেন? বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে, তুমি বিদ্যাসাগর, বিদ্যার সম্ভার তোমার মধ্যে রয়েছে, তুমি দীপ্তিময়, তুমি প্রতিভাময়, তোমার যে দীপ্তি, তোমার যে প্রতিভা বলে তুমি ভারতে বিখ্যাত, তোমার যে সাগর, তোমার যে বিদ্যার যে প্রতিভা, তোমার যে জ্ঞান, তার দ্বারা তুমি কিন্তু বিখ্যাত ভারতে।
করুণার সিন্ধু তুমি সেই জানে মনে, অর্থাৎ তুমি করুণার সিন্ধু, অর্থাৎ সিন্ধু নদী যেরকম সমস্ত দিক থেকে তার আশেপাশের গ্রাম নগর সভ্যতা বলো বা তার পশু বলো বা নগর বা বনভূমি বলো, সবাইকে যেমন তার জলরাশি বা জলের দ্বারা সবাইকে প্রাণোজ্জ্বল করে রাখে বা সঞ্জীবনী করে রাখে, সেই রকমই তুমি করুণার সাগর, অর্থাৎ তুমি করুণার সিন্ধু, অর্থাৎ তোমার সান্নিধ্যে সকলে কিন্তু সঞ্জীবন পায়, অর্থাৎ প্রাণোচ্ছল পায়। সেই জানে মনে দিন যে দিনের বন্ধু, সেই জানে মনে কারা জানছে, যারা দিন মানে হচ্ছে দরিদ্র, যারা দরিদ্রের বন্ধু তারা জানছে। উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমক্লান্তি অম্লান কিরণে, বলছে হেমাদ্রির হেমক্লান্তি, অর্থাৎ এই যে স্বর্ণ পর্বত, তোমার যে সোনার যে আভা, সেই সোনার আভা জগৎকে তুমি উজ্জ্বল করছো, অর্থাৎ উজ্জ্বল জগতে, অর্থাৎ তোমার যে সোনার যে কিরণ, তোমার যে সোনার আভা, সেই সোনার আভায় কিন্তু তুমি সেটাকে উজ্জ্বল করছো আমাদের জগৎকে। আচ্ছা, একটা জিনিস তোমাদের বলতে ভুলে গেলাম, এই যে মধুসূদন দত্তের যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটা, এটা হচ্ছে একটা চতুর্দশপদী কবিতাগুলি থেকে নেওয়া হয়েছে, এটা একটা সনেট জাতীয় কবিতা, এটা হচ্ছে সনেট জাতীয় কবিতা। এই সনেট জাতীয় কবিতার বৈশিষ্ট্য কি, এখানে 14টা লাইন থাকবে, আর প্রত্যেকটা লাইনে কিন্তু 14টা করে বর্ণ থাকবে, প্রত্যেকটা লাইনে 14টা করে বর্ণ থাকবে। প্রথম 8টাকে বলা হয় অষ্টক, আর শেষের 6টাকে বলা হয় শতক। এটা মনে রাখো সনেটের বৈশিষ্ট্য। তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কোন শ্রেণীর কবিতা? সনেট জাতীয় কবিতা। সনেট জাতীয় কবিতার বৈশিষ্ট্য কি, তার 14টা লাইন থাকবে, 14টা লাইনের মধ্যে প্রতিটা লাইনে একটা করে প্রতিটা লাইনে 14টা করে বর্ণ থাকবে। সনেটের 14টা লাইনের মধ্যে প্রথম 8টিকে বলা হয় অষ্টক, আর শেষের 6টাকে বলা হয় শতক। আচ্ছা, তারপর কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহা পর্বতে যে জন আশ্রয় লয় সুবর্ণচরণে। কিন্তু ভাগ্য বলে, অর্থাৎ কিন্তু ভাগ্যের দ্বারা ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বত, অর্থাৎ সেই যে মহাপর্বত, তার যে আশ্রয়, তার যে জায়গা, পর্বত যেমন সমস্ত কিছুকে আশ্রয় দেয়, অর্থাৎ পর্বতের মধ্যে যেমন গাছ থাকে, পশু পাখি নানা সমস্ত কিছু যেমন তার কাছে আশ্রয় পায়, সেই রকমই বিদ্যাসাগরকে সে পর্বতের সঙ্গে তুলনা করছে। পর্বতের মধ্যে শুধু কিন্তু পাথর থাকে না, পর্বতের মধ্যে থাকে কিন্তু অনেক গাছপালা, সেই গাছপালাকে আশ্রয় করে থাকে কিন্তু বহু পশু পাখি, সেই সমস্ত পাখি যেমন পর্বতের মধ্যে আশ্রয় পায়, সেই রকমই বিদ্যাসাগরের যে সুবর্ণ চরণ, যে সোনার চরণ, সেই সোনার চরণে আশ্রয় পেয়েছে কারা? এই যে দিনের বন্ধু, অর্থাৎ সেই দিন দরিদ্র মানুষ বলো থেকে সমস্ত ভারতবাসী সেই সুবর্ণ চরণে বা সেই মহাপর্বতে কিন্তু আশ্রয় পেয়েছে। সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ, অর্থাৎ গিরিশ শব্দের অর্থ হচ্ছে পর্বত, অর্থাৎ এখানে বিদ্যাসাগরকে তুলনা করছে, অর্থাৎ তার যে গুণ, তার যে মত, সে কত যে গুণ সেই গিরিশ অর্থাৎ সেই পর্বতে কিন্তু জানে। কি সেবা তার সুখ সদনে, সদন শব্দের অর্থ হচ্ছে গৃহ বা বাড়ি, অর্থাৎ তার যে গৃহ, অর্থাৎ তার যে বন্দনা, সেটা সেখানে গেলে আমরা বুঝতে পারবো যে তার কি সেবা, অর্থাৎ তার যে অতিথি যে কোনো কিছু অতিথি আপ্যায়ন বলো, তার যে ভালোবাসা বলো, সেটা আমরা কখন অনুভব করব, যখন তার সুখ সদনে যাব, তার আনন্দময় পরিবেশে বা তার আনন্দ ঘন বাড়ির সান্নিধ্যে গিয়ে আমরা কিন্তু যখন পৌঁছাবো, তখনই কিন্তু সেগুলো আমরা উপলব্ধি করতে পারবো। আচ্ছা, তো তোমাদের আজকে আমি এই অষ্টক পর্যন্ত পড়লাম, আর এই 6টা লাইন 1 2 3 4 5 6 এই শতকটা কিন্তু পরের দিন কিন্তু আমরা পড়াবো। তো তোমাদের যদি বুঝতে পেরেছো, তাহলে কমেন্টের মধ্যে তোমরা জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটার কিন্তু পাশে থাকবে। ধন্যবাদ।